ইয়াগুলো আছে। ঢাকার বাইরে যারা আছে তারাও কি এরকম প্রবলেম ফেস করতেছে? অ্যাটলিস্ট আমি করতেছি বেশি, বাকিদের জানি না। ওকে, তারপরে কি অবস্থা? Did you watch the videos? Yes, sir. The last one was lecture 4, right? Plant design and food process equipments. So all okay? Any queries or problems? So if you have any queries, questions, or comments, or if there is any issue you want to discuss, you can do that. Nothing? কারো কোনো প্রবলেম নাই, সবকিছু বুঝছো? Just one second. Okay, I'm back. Back, sir. বললো নাকি? না স্যার, বললাম ওয়েলকাম ব্যাক স্যার। আপনি কোথাও গেছিলেন স্যার? ও থ্যাংক ইউ হ্যাঁ, ইয়েটা একটু কম বেশি ছিল আর কি। বৃষ্টি হচ্ছে কয়দিন থেকে, তারপর ওয়েদার কেমন জিনিস? জি স্যার, ওই বৃষ্টি হওয়ার পর কিছুক্ষণ রোদ উঠে যায়, এই কিছুক্ষণ রোদে আবার টেম্পারেচার বাড়ায় দিয়ে চলে যায়, আরো বেশি মোট হয়ে যায় আর কি। আর বৃষ্টির পর দেখা যায় যে ওই যে হিউমিডিটি একটু বেড়ে যায়। জি স্যার, হিউমিডিটি আরো অস্বস্তিকর হয়। জি স্যার। আবার ভোর রাতে ভালোই ঠান্ডা লাগে স্যার। হ্যাঁ, এটা ঠিক। ওই সময় বেশ কমফোর্টেবল ওয়েদার হয় আর কি। জি স্যার। কারো কোনো ইস্যু নেই ডিসকাস করার মতন? বেশি সবাই সহজ 309 কোর্স না? পড়তেছে, বেশিরভাগই 309 পড়তেছে স্যার। 309 কুইজ না 20 তারিখে। ওকে, তার আগের দিন তো 403 কোর্স কুইজ আছে না? আচ্ছা, 19 তারিখ তো 4 কুইজ আছে, রাইট? Okay, I can understand. I mean, this is an easy course actually. So স্যার it's normal that you will ইজি have তো this. স্যার সমস্যা না, সমস্যা হচ্ছে স্যার সবগুলা টপিকে কি এরকম বোরিং? ট্রু স্যার। Are you there? জি স্যার, পড়তে নিলেই ঘুম আসে। আচ্ছা, পড়তে নিলে ঘুম আসে না? হ্যাঁ, এইটা একটা প্রবলেম, যেটার কোনো সলিউশন নেই আমার হাতে। না, এটা শুনে তুমি যে কোনো ডিজিটাল মাধ্যমে এটা একটা কমন প্রবলেম। আসলে আই থিঙ্ক তোমাদের তো ধরো যে একটা পোস্ট এট এ টাইম হচ্ছে 3-4টা করে পোস্ট করতে হচ্ছে। অনলাইনে এতগুলো পোস্ট করা সামটাইমস ইটস ডিফিকাল্ট আই গেস। সামটাইম না স্যার, আসলেই ডিফিকাল্ট। আচ্ছা, মানে স্পেশালি হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিও দেখে আরো বেশি ডিফিকাল্ট। স্যার আপনি চিন্তা করেন স্যার, আপনি 309 স্যার 7টা লেকচার দিয়েছেন, 7টা ভিডিও স্যার। কে 7টা ভিডিও টানা দেখবে? ঠিক আছে স্যার, তো কেমন লাগে স্যার বলেন তো? 7টা ভিডিও, আচ্ছা, 7টা, হ্যাঁ একটানা 7টা ভিডিও দেখতে না দেখলেও স্যার, পরে যখন আবার আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আবার যখন মনে করুন 5 নাম্বার ভিডিও শেষ করলাম, 6 নাম্বার দেখতেছি, তখন মনে হয় আচ্ছা 5 নাম্বার আরেকবার দেখে নেই। মানে জিনিসটা স্যার মানে এইভাবে কনসেপ্ট। আচ্ছা শোনো, যেটা করবা, ওকে থিংক ইট লাইক ক্লাসে আমরা কি করি নরমালি, হ্যাঁ,
ক্লাসে হচ্ছে রিডিং ম্যাটেরিয়াল তো হ্যাঁ, আমি যেটা করি আমি তো আসলে পাওয়ারপয়েন্টেই মেইনলি পড়ি। তো তখন ক্লাসে কি ধরো ক্লাসে যখন আমি পড়ে তখন তো অনেকে এসে নোট টোট নিতে পারে মানে নেয় আর কি, ঠিক না? সেম স্ট্র্যাটেজিটা তুমি এখানে ফলো করতে পারো। পাওয়ারপয়েন্ট স্লাইডটা সেটা হচ্ছে ওপেন করে রাখবা আর হচ্ছে ভিডিও শুনতে থাকবা। নোট করার মতো যদি কিছু থাকে যে না ঠিক আছে এই ইনফরমেশনটা আমার হচ্ছে একটু নোট করে রাখবো, তখন হচ্ছে স্লাইডের কি এটা নোট করে রাখবো আর কি। পাওয়ার পয়েন্টেও একটু নোট করা যায়, নিচে নোটের অফ সেকশনটা থাকে না ওইখানে নোট করে রাখবে। জি স্যার। স্যার ডিজিটালি মানে তো পাওয়ার পয়েন্ট। অডিও স্যার আপনি বলেন না বলো বলো, আমি কোটি বলতেছিলাম, হ্যাঁ বলো। স্যার মানে অডিওটা শুনতে থাকবো আর পাওয়ার পয়েন্ট স্লাইডটা বের করে মানে নোটস করব এভাবে। ইয়া এক্স্যাক্টলি। মানে যখন তোমরা শুনতে থাকবে তখন তো পজ দিতে পারবা। তো বারবার আসলে ভিডিও দেখে মানে প্রিপারেশন নাও তো টাফ আই গেস, রাইট? আর ভিডিও স্যার বের করতে হয় যে কত মিনিটের সময় এই টপিকটা ছিল। So, তোমরা যদি ওই পাওয়ারপয়েন্ট স্লাইডটা ওপেন করে দেন হচ্ছে সাইড বাই সাইড শুনতে থাকো, দেন ইট উইল বি ইজিয়ার। তখন তোমরা চাইলে হচ্ছে নোট নিতে পারবে আর কি। হ্যাঁ স্যার, ভিডিওতে এতক্ষণ কনসেন্ট্রেট করা অনেক কঠিন। এটা স্বাভাবিক আর কি। হ্যাঁ, ভিডিও দেখার সময় আই থিঙ্ক sometimes you should pause. But continuous যদি I mean if you try to just continuously listen to the video, I mean those audios or videos, it's tough actually. I mean it's difficult to keep up the concentration. And that's a good part, right? You can just I mean pause and take rest and start again. হ্যাঁ স্যার। এটা অসুবিধা নেই, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা তাড়াতাড়ি ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ বলো। আর ভিডিও গুলা যখন দেখি 34 মিনিট 20 মিনিট এত বেশি যখন দেখি না তখন মনে থাক পরে দেখবো তখন একটু ছোট করে করলে ভালো হয় স্যার। এত 30 মিনিট এত শুনো ঘুরে ফিরে তো একই, 30 মিনিটটা ভাঙলে দুইটা তো কোনো ডিফারেন্স আছে? মানে ছোট ছোট ভিডিও তারা দেখতে মানে ইচ্ছা করে বেশি। আচ্ছা তো এরকম করলে তো হবে না। শোনো এটা তো ভিডিও, তোমাকে পুরোটা দেখতে হবে এমন একটা কথা আছে? ধরো 30 মিনিটস এর ভিডিও, ঠিক আছে, পুরোটা দেখার দরকার কি? তোমরা শেয়ার করবা, কি বলে যে অল্প দেখবা, 10 মিনিট দেখবা, 5 মিনিট দেখলা, তারপরে আবার স্টার্ট করলা। নর্মালি কি এই ভিডিওগুলো তো টপিক ওয়াইজ করা না আসলে। ভিডিওতে দেখা গেছে যে একটা টপিক আছে, কোনো ভিডিওতে মাল্টিপল টপিক আছে, একটা টপিক দেখলা পজ দিলা পরে আবার দেখলা। তোমরা কি ভিডিওগুলো ডাউনলোড করে নিচ্ছ না? আরে ডাউনলোডিং দ্য ভিডিওস। না স্যার ইউটিউবেই তো আছে। স্যার ডাউনলোড মানে স্যার দেখি সরাসরি বাসে সরাসরি ওখান থেকেই দেখি আমরা, যাদের নেট কানেকশন আছে মোটামুটি। I mean, you can also download it. I mean, just if you use the YouTube downloader, প্রবলেম হয় কি স্যার অনেক সময় কোয়ালিটিটা আরো খারাপ হয়ে যায়। আর download করলে জি স্যার। ভিডিও কোয়ালিটি আবার 244p স্যার, বুঝতে পারছেন স্যার? 244p অতটা আহামরি না। তারপর যদি আমি ডাউনলোড করি, এক্স্যাক্টলি স্যার। ডাউনলোড last করি তাহলে এটা 144p হয়ে যাবে স্যার। তাই হয় না, কমে যায় নাকি? স্যার ভিউএক্স এই আমার মানে আমি তো ভিউএক্স এ লাইভ শুনি, আমার সাউন্ড নিয়ে খুবই প্রবলেম হচ্ছে এখন। এটা হয়তো বা ডিভাইসের কারণেই হতে পারে। ইউটিউবে দেখ ঠিক শিওর না। সাউন্ড কিন্তু বেশ ভালো ভিডিওগুলো, কম না। সাউন্ড ইউটিউবে মানে এই সব কোর্সের গুলো তো ইউটিউবে পাওয়া যাচ্ছে না। মানে ইউটিউব থেকে মানে ইউটিউবে যে চ্যানেল থেকে আপলোড করা হচ্ছে, মানে আমি শুধু এই কোর্সের কথা বলতেছি না, ওই চ্যানেলে ঢুকে দেখছি একটা ভিডিও নাই। সো আমি আসলে জানি না টেকনোলজিক্যাল। না ওই চ্যানেলে ভিডিও থাকবে না, ওইটা ডাইরেক্ট বাক্সে আপলোড করা হয়। বাট কিন্তু এখানে যে ইউটিউবের লোগোটা থাকে ওটা প্রেস করলে ডাইরেক্ট ওটা প্লে ইউটিউবে হয় তখন। ও আচ্ছা আচ্ছা, ট্রাই করে দেখতে হবে। ওকে, লাস্ট ভিডিওটা আই থিংক দ্য কোয়ালিটি একটু বেটার ছিল না? The last one, I mean I tried to record it in the higher resolution. I guess কেউ দেখে নাই স্যার।
ওকে, কি আমি অবস্থা? বললাম তো স্যার ভালো ছিল, আমি দেখছি। ওকে, হাউ আই মিন কোয়ালিটি কেমন ছিল? ইট ওয়াজ বেটার অর স্যার আমার জাস্ট প্রবলেম সেম? হয় নাই, আমি ঠিকঠাক শুনতে পারছি। আর অ্যাজ ইউজুয়াল আগের গুলোর থেকে সাউন্ডে বেটার। Okay. I mean, I just increase the, recording resolution. Problem is whenever I do that, it takes longer time to upload in the YouTube. আপলোড, হ্যাঁ Um, hmm. এই লাস্টের এই ভিডিওটা কেউ দেখো নাই? চ্যাপ্টার 4 বা লেকচার 4 হোয়াটএভার। স্যার একটা ইয়ে ছিল, মানে কনফিউশন ছিল, কোয়েশ্চেন না ঠিক। ইয়েস। ওই যে ড্রাম ড্রাম ড্রায়ার ইউজ করে না, ওই যে লেকচার 4 ছিল মনে হয়, ড্রাম ড্রায়ার বা ড্রায়ার এরকম কিছু একটা। ওইটা ইয়া, দিয়ে কি স্যার ব্যাকটেরিয়াল স্পোর ডিসেমিনেটেড হতে পারে? ডেসিমিনেট মানে ডেসিমিনেট বলতে ধরো ওই যে কি বলা যায়, মানে স্পোর গুলো একদম ধ্বংস হয়ে গেল। নো ইজালি না, মানে তোমার কোশ্চেন কি যে যে ড্রায়ার গুলো ইউজ হয় সেই ড্রায়ার গুলোতে হচ্ছে ব্যাকটেরিয়ার স্পোর মারা যায় কিনা। হ্যাঁ স্যার, মারা যায় বা একদম ও আর গ্রো করতে পারলো না। আচ্ছা, ইউজুয়ালি ব্যাকটেরিয়াল স্পোর তো খুব রেজিস্ট্যান্স টাইপ হয়। তো হ্যাঁ মোস্ট অফ দ্য কেসে ড্রায়ারে হচ্ছে যে টেম্পারেচার ইউজ করা হয়, সেই টেম্পারেচারটা মানে ওই স্পোর লাইস করার জন্য এনাফ না। ওকে, হ্যাঁ সামটাইমস ওই স্পোর মানে স্পোর ডিস্ট্রয় করার জন্য যে টেম্পারেচার দরকার হয় ড্রায়ারে অনেক সময় এরকম টেম্পারেচার থাকে না আর কি। ধরো এই যে ধরো পেপারে অনেক লেখা সময় ছিল ড্রাম ড্রায়ারের টেম্পারেচার 166 ডিগ্রি ছিল, মোস্ট প্রবাবলি, আমার মনে নাই। হুম হুম, হুম, হুম। হ্যাঁ আচ্ছা, ওইটা এইখানে দেখছিলাম। যেটা হয় কি ইউজুয়ালি it seems like that 166 ডিগ্রি সেলসিয়াস ইজ ভেরি হাই। ওটাই লেখা আছে স্লাইডে 166 ডিগ্রি সেলসিয়াস। মনে হয় যে এত এত হাই টেম্পারেচারে স্পোর মরে যাওয়া উচিত। হ্যাঁ স্যার। যেটা হয়তো তো ড্রাই তো। আচ্ছা, এই যে ধরো আমরা যে অটোক্লেভিং করি ল্যাবরেটরিতে, হ্যাঁ স্যার। অটোক্লেভে কিন্তু টেম্পারেচার ইজ নট দ্য অনলি থিং। ওখানে হচ্ছে টেম্পারেচার থাকে, ময়েশ্চার থাকে এবং প্রেশার থাকে। হ্যাঁ Like we do autoclaving at 121 degrees Celsius at 15 psi, এবং and in the presence of moisture. moisture, এই সব কিছুর একটা কিন্তু জয়েন্ট ইফেক্ট হয় ওখানে, কিন্তু ওই ড্রাম ড্রায়ারে তো ময়েশ্চার থাকে না, শুধু জাস্ট থাকে 166 ডিগ্রি সেলসিয়াস। তো দেখা যায় এখন সব স্পোর এই টেম্পারেচারে উইথস্ট্যান্ড করতে পারবে না ডেফিনেটলি, কিন্তু অনেক মানে অনেক স্পোর পারতে পারে। ঠিক আছে, যেগুলো পারবে সেগুলো প্রবলেম ক্রিয়েট করবে। Okay? জি স্যার। আমরা স্যার থিওরিতে পড়ছিলাম যে বেসিলাস সাবটিলিস মেবি 120 বা 121 অব্দি এর স্পোর টিকে থাকতে পারে। তো হ্যাঁ, সেও কি এখানে ড্রাম ড্রায়ারে টিকে থাকতে পারবে 166 এ? সেটা একটু চেক করতে হবে। বেসিলাস ধরো ওইটা হচ্ছে মোস্ট রেজিস্ট্যান্স স্পোর আর কি, যেটা বলেছিলাম। আচ্ছা, মোস্ট ওইটা কিন্তু রেজিস্ট্যান্ট। 121 ডিগ্রি সেলসিয়াস উইথস্ট্যান্ড করতে পারে হচ্ছে অটোক্লেভের জন্য, অটোক্লেভ, ও মানে অটোক্লেভিং এর জন্য। এবং অটোক্লেভিং এ হচ্ছে তোমার ওই এই জন্য অটোক্লেভের টেম্পারেচারটা 121 ডিগ্রি সেলসিয়াস সেট করা হয়, হ্যাঁ স্যার। কারণ হচ্ছে মোস্ট রেজিস্ট্যান্ট স্পোর হচ্ছে ওই কন্ডিশনে মারা যায়। আচ্ছা, হ্যাঁ ড্রাম ড্রায়ারের ক্ষেত্রে যেটা হচ্ছে এখন ধরো 166 ডিগ্রি সেলসিয়াস ড্রাম ড্রায়ারে কিন্তু যে ড্রাই করা হয় অনেকক্ষণ কিন্তু এক্সপোজ করে রাখা হয় না প্রোডাক্টকে। ড্রাম ড্রায়ার গুলোতে দেখবা যে হচ্ছে প্রোডাক্ট যাচ্ছে জাস্ট একটা একটা মানে একবার ঘুরেই বের হয়ে যাচ্ছে। কারণ 166 ডিগ্রি সেলসিয়াস ইজ ভেরি হাই টেম্পারেচার, তুমি যদি অনেকক্ষণ প্রোডাক্ট ওইখানে এক্সপোজ করে রাখো, প্রোডাক্টটি হচ্ছে জ্বলে যাবে আর কি। হ্যাঁ, প্রোডাক্টের তখন মানে কোয়ালিটি মানে খারাপ হয়ে দেখা যাবে। যাবে যে দ্য প্রোডাক্ট উইল বার্ন আউট। ওকে, সো দ্যাটস ওয়াই দ্য এক্সপোজার টাইম ইজ ভেরি শর্ট। খুব অল্প সময়ের জন্য এক্সপোজ করা হয়। সেই এবার যে ক্ষেত্রে মেবি মানে পেথোজেনিক অর্গানিজম গুলো মারা যায়। হ্যাঁ, মানে এটা প্যাথোজেনিক মানে স্পেশালি অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া সবই মারা যায় ওই টেম্পারেচারে এক্সেপ্ট দ্য স্পোর্স। কারণ যেটা হয় কি যে 166 এ যদি তুমি আবার বেশিক্ষণ করো, তোমার হচ্ছে বেশিক্ষণ রাখি। এক্সপোজ বেশিক্ষণ করো, তাহলে ঠিকই মারা যেত। কিন্তু অতক্ষণ তো এক্সপোজ করা যায় না, তারপর হচ্ছে প্রোডাক্ট হয়ে যাবে। হ্যাঁ স্যার।
যেমন ধরো ল্যাবরেটরিতে আমরা অটোক্লেভ করি কতক্ষণ, অটোক্লেভ কিন্তু হয় জাস্ট 15 মিনিট, 15 মিনিটের মতোই তো আমরা অটোক্লেভ করি 100 ওই যে অটোক্লেভ মেশিনে 121 ডিগ্রি সেলসিয়াসে at 15 psi। আচ্ছা কত পিএসআই আমি না ভুলে গেছি, একটু চেক করে নিই। এনিওয়ে আমরা কিন্তু 15 মিনিট করি। হুম, হ্যাঁ 15 ইয়া PSI বললাম। 15 পিএসআই, ওকে ঠিক আছে। আমি শিওর না স্যার, আমি করিনি কখনো অটোক্লেভ। আচ্ছা অসুবিধা নেই, এটা জাস্ট অটোক্লেভ কন্ডিশন লেগে সার্চ দিলে এদিকে চলে আসবে। আচ্ছা অটোক্লেভে হচ্ছে কি যে কম সময় কিন্তু কত 10 থেকে 15 মিনিট, 15 মিনিটস ইজ গুড এনাফ ফর অটোক্লেভিং, কারণ ওখানে হচ্ছে প্রেসার, ময়েশ্চার আর টেম্পারেচার তিনটে মিলে একটা এফেক্ট দেয়। বাট ওই গ্লাস ওয়্যার আছে না, আমরা তো ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের গ্লাস ওয়্যার ইউজ করি, গ্লাস ওয়্যার কিন্তু অনেক বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে গ্লাস ওয়্যার অটোক্লেভ করে স্টাইল করা হয় না। হ্যাঁ, গ্লাস ওয়্যার অটোক্লেভ করে স্টাইল করলে অনেক সময় দেখা যায় কি যে এগুলো হচ্ছে ওই ইয়া হয়ে যায় আর কি, তোমার ওই মানে খুব ওয়েট হয়ে যায় আর কি, আচ্ছা আচ্ছা, মানে অটোক্লেভ করলে সেখানে ময়েশ্চার থাকে তো, মশা চলে তো আসে। ময়েশ্চার চলে আসে, ওই মানে আবার পরবর্তীতে আবার এগুলাকে ড্রাই করাটা একটু বিরক্তিকর আর কি। সো অনেক সময় হচ্ছে ইয়া ইউজ করা হয় তোমার গ্লাসওয়্যার গুলোকে স্টেরাইল করার জন্য 180 ডিগ্রি সেলসিয়াসের ওভেন ইউজ করা হয়। ওকে, আচ্ছা থ্যাংক ইউ সাগর। 15 পিএসআই, আচ্ছা ওই যেটা বলতেছিলাম যে দেখা যায় 180 ডিগ্রি সেলসিয়াসে তোমার হচ্ছে আহ, ওটাকে তোমার স্টেরাইল করা হয়, এবং সেই ক্ষেত্রে সময় কিন্তু অনেকক্ষণ দিতে হয়। ইটস লাইক ইউ হ্যাভ টু কিপ দেম এট 180 ডিগ্রি সেলসিয়াস ফর অ্যারাউন্ড 4 আওয়ার। Look at the difference. Okay, autoclave 121 degrees Celsius, but we need to run it only for 15 minutes. But 100, I mean, in case of a dry sterilizer, 180 degrees Celsius, and you have to expose for almost 4 hours. টেম্পারেচার কিন্তু অনেক বেশি, তারপর হচ্ছে এক্সপোজার টাইম বেশি রাখতে হয়। সো কারণ হচ্ছে ওইখানে তো শুধু টেম্পারেচার ইফেক্টটা থাকে, সেই জন্য দেখা যায় কি যে ড্রাম ড্রায়ার, যদিও ড্রাম ড্রায়ারে হচ্ছে 166 ডিগ্রি সেলসিয়াস ইউজ করা হয়, কিন্তু এখানে প্রোডাক্ট এক্সপোজ করা হয় খুবই শর্ট টাইমের জন্য। অত হাই টেম্পারেচারে প্রোডাক্ট এক্সপোজ করলে তো প্রোডাক্টই জ্বলে যাবে। জি স্যার। স্যার এটা কি ফুড ইন্ডাস্ট্রি বাদে অন্যান্য ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় ড্রাম ড্রায়ার বা হ্যাঁ এইগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রাম ড্রায়ার হচ্ছে ওই ফুড ইন্ডাস্ট্রিতে বেশ ব্যাপক হারে ইউজ করা হয়। If you just Google drum dryer and food industry, there are lots of video in the YouTube. হ্যাঁ স্যার, আমি Even there, এবার দেখি নাই আর কি, এবার সার্চ করে আইলসা ভিতরে লাইক। that's okay. Even there is a Wikipedia page in about drum dryer. Okay, that page is not that rich, but there are some videos in the in yeah in YouTube. স্যার Yes, sir. স্যার এত সময় যেটা নিয়ে কথা বলতেছিলেন, মানে আমি এইমাত্র জয়েন করলাম, অতটা বুঝি নেই আর কি। সো স্যার আচ্ছা, যতটুকু বুঝলাম যে স্যার বেসিক্যালি খুব সম্ভবত মানে স্পোর হচ্ছে মানে মারা যায় কিনা, বা আমার ফুড ইন্ডাস্ট্রিতে কোনো স্যাম্পলের ভিতরে আছে কিনা প্রোডাক্টের ভিতরে, এইটা নিয়ে তো, তাই না স্যার? ও না, মানে যেটা কি কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে ড্রাম ড্রায়ার, ড্রাম ড্রায়ারে কিন্তু তোমার টেম্পারেচার ইউজ করা হয় অ্যারাউন্ড 166 ডিগ্রি সেলসিয়াস। তো কোয়েশ্চেন ছিল এতটা হাই টেম্পারেচারে করা হয় তারপর স্পোর মারা যায় না কেন? কারণ ওখানে কিন্তু লেকচার 4-এ শেয়ার করে নিই। দেখো তোমার হচ্ছে এই যে ড্রাম ড্রায়ার, ওকে, around 160 degrees Celsius, 66 degrees Celsius. It's a very high temperature. Yet, it's not sufficient enough to kill the microbial spores. কিন্তু মানে ইন জেনারেল কি 166 তো অনেক হাই টেম্পারেচার, স্পোরও তো মারা যাওয়ার কথা। কারণ হচ্ছে আমরা জানি যে যেটা হচ্ছে মোস্ট পারসিস্টেন্ট স্পোর, ব্যাসিলাসের একটা স্পোর আছে, সেটা হচ্ছে অ্যারাউন্ড 121 ডিগ্রি সেলসিয়াস টিকে থাকতে পারে।
কিন্তু আসলে কি ওটা কি অ্যাকচুয়ালি আর 121 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টিকে থাকতে পারে? ওটা কিন্তু টিকে থাকে আরো বেশি টেম্পারেচার। 121 ডিগ্রি সেলসিয়াস ইজ ফর দ্য অটোক্লেভিং কন্ডিশনস। আমরা যে অটোক্লেভিং করি, অটোক্লেভিং এ কি করি, ওখানে কিন্তু ময়েশ্চার থাকে, প্রেসার থাকে। ময়েশ্চার, প্রেসার এবং টেম্পারেচার তিনটার মিলিত ইফেক্টে হচ্ছে স্পটটা গুলা মারা যায়। ওকে। আর ড্রাম ড্রায়ারে শুধুমাত্র টেম্পারেচার থাকে 166 ডিগ্রি সেলসিয়াস। ওকে। আর এখানে হচ্ছে যে মানে ওই যে যখন ড্রাই করা হয় প্রোডাক্টটাকে কিন্তু অনেকক্ষণ ড্রাম ড্রায়ারে এক্সপোজ করা হয় না, কারণ এত হাই টেম্পারেচারে প্রোডাক্ট এক্সপোজ করে রাখলে তো প্রোডাক্ট হচ্ছে জ্বলে যাবে। ওকে। খুব অল্প সময়ের জন্য হচ্ছে এক্সপোজ করা হয় আর কি। আচ্ছা, তাহলে আমরা কি শুধুমাত্র টেম্পারেচার ইউজ করে স্টেরাইল করতে পারি না? তাহলে পারি, অবশ্যই পারি, কিন্তু সেই ক্ষেত্রে অনেকক্ষণ এক্সপোজ করতে হয়। ধরো অ্যারাউন্ড at 180 ডিগ্রি সেলসিয়াস for like around 5 hours or 4 hours। ঠিক আছে, শুধু যখন টেম্পারেচার দিয়ে স্টেয়ার করতে চাই আমরা, তখন হচ্ছে অনেকক্ষণ এক্সপোজ করে রাখতে হয়। বুঝতে পারছো? এই ছিল আর কি কোয়েশ্চেন। জি স্যার, এখন স্যার বুঝতে পারছে। স্যার এইখানে স্যার এসে অর্গানিজম যদি ই করে দেওয়া হয় তাইলে হয় না? তাইলে তো ইজিলি বোঝা যায় যে অ্যাকচুয়ালি আমার স্পোর বা এগুলো নষ্ট হয়েছে কিনা। যেটা হয় কি, এই ঘটনা কি হলো, 1 সেকেন্ড। চেয়ারে স্যার এই বেঁধে রয়েছে, যাচ্ছে না। হ্যালো, জি স্যার, শুনতেছি আমরা। ক্যান ইউ হিয়ার দ্য ব্যাকগ্রাউন্ড? স্যার ডায়াগ্রাম স্যার আচ্ছা, বেঁধে রয়েছে স্যার স্ক্রিনে। 1 মিনিট, এই ভেরি হাই ব্যাকগ্রাউন্ড কোথা থেকে আসতেছে? ও সরি, আমার পিসি থেকে, সরি আমার পিসি তো হচ্ছে, আমি ওই ইউটিউবে ড্রাম ড্রায়ার হচ্ছে এদিকে সার্চ দিয়েছিলাম, তো ওই ড্রাম ড্রায়ার চলতেছিল আর কি হাই সাউন্ডে। আচ্ছা এনিওয়ে, কি ছিল বলো এবার। আমি হেডফোনে খুব হাই সাউন্ড শুনতেছিলাম, পরে খেয়াল করে দেখি ইউটিউবে ড্রাম ড্রায়ারের ভিডিওটা স্টার্ট হয়েছে। আচ্ছা, কি বলতেছিলাম, আমরা করছিলাম, কেউ কি কোনো কোয়েশ্চেন করছিল নাকি? ও আচ্ছা, সাগর যেটা বলতেছে, I mean, can we use the SA microbes? Well, actually, the methods which are used in the industry, those are already established, right? And that's why, I mean, people just follow the established protocols, but you need to do the QC, you need to do the test to confirm that there is no microbes in your product. যে প্রোটোকল, ধরো ইন্ডাস্ট্রি যে প্রোটোকল গুলো ইউজ করা হয় সেগুলো তো এস্টাবলিশ প্রোটোকল। ধরো একটা ইন্ডাস্ট্রিতে স্টেরিলাইজেশন, ধরো ফুড ইন্ডাস্ট্রিতে কোনো র মেটেরিয়াল যদি স্টেরাইল করার দরকার হয়, ওকে, তখন তো তুমি এস্টাবলিশ প্রসিডিউর মেথড গুলো ইউজ করবে, এস্টাবলিশ প্রোটোকল ইউজ করবে। ওকে। সো প্রতিবার আসলে টেস্ট স্যাম্পল দেওয়াটা নেসেসারি না সেখানে, যেটা হচ্ছে ঠিক আছে প্রোটোকল এস্টাবলিশ, বাট এর তো কোনো গ্যারান্টি নেই যে তোমার প্রোডাক্টেও নাই আর কি। ওকে। সো প্রোডাক্ট হচ্ছে কি করতে হয়, এই জন্যই কিন্তু কিউসি, এটাই কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের উদ্দেশ্য, যে প্রোডাক্ট থেকে স্যাম্পলিং করতে হবে, স্যাম্পলিং করে সেই প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্টের মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করতে হবে। ওকে। টেস্ট অ্যাসে কখন ইউজ করা হয় জানো? ভ্যালিডেশনের সময়। ভ্যালিডেশন কি, এই যে ধরো বিভিন্ন ধরনের মেশিনারিজ যে আমরা ইউজ করি, ল্যাবরেটরিতে ইউজ করা হোক বা ইন্ডাস্ট্রিতে ইউজ করা হোক, এই মেশিনারিজ গুলো টাইম টু টাইম ভ্যালিডেট করতে হয়। ভ্যালিডেট করা মানে যে আসলে আমার মেশিনটা ঠিক মতো কাজ করতেছে, সেটা হচ্ছে ভ্যালিডেট করা হয়। ভ্যালিডেট করার সময় টেস্ট মাইক্রো অর্গানিজম ইউজ করা হয়, সেটা ইন্ডাস্ট্রিতে হোক বা হচ্ছে ধরো ল্যাবরেটরিতে। ধরো এই যে আমাদের যে ল্যাব আর কি, ইউনিভার্সিটি ল্যাব, এখন ইউনিভার্সিটির ল্যাবে কিন্তু আমরা তেমন একটা ভ্যালিডেশন করি না, খুব কম করি। কিন্তু যদি আবার তোমার ল্যাব যদি আইএসও মানে কোন একটা সার্টিফিকেট মানে অ্যাক্রিডিটেশন করতে হয়, ধরো তুমি হচ্ছে আইএসও সার্টিফাইড করতে চাও তোমার ল্যাবকে, অথবা এফডিএ সার্টিফাইড করতে চাও, তখন কিন্তু আবার ওই গাইডলাইন গুলোতে থাকে যে তোমাকে টাইম টু টাইম হচ্ছে ভ্যালিডেট করতে হবে। ওকে। if you want to take certificate from from accreditation boards, such as if you from ISO, then ISO has a requirement that you must have to certify your machineries
time to time. I mean, you have to validate your machineries time to time, and how much? How many times in a year? It's actually depend on the machines. It can be like that. The real-time PCR machine, you have to validate it every 6 months. Pipettes, the micro pipettes, maybe you have to validate them in every year. Okay. So when we do the validation, and in that case, we use test organism. Okay. জি স্যার। Okay. এখানে আসলে সামারি করে দেওয়া হয়েছে আর কি, না? It's better to have idea about these things. লাস্টের যে ফটো, হ্যাঁ, জাস্ট গুগল থেকে কপি পেস্ট করে দিছি, জাস্ট এক্সাম্পল হিসেবে। Simple design sometimes can prevent big problems. স্যার হার্ড ওয়াটারের ব্যাপারটা কি? হার্ড ওয়াটার টার্মটা আজকে স্লাইডে ছিল। আচ্ছা, হার্ড ওয়াটার হচ্ছে, হ্যালো, যে ছিল না, এই খার পানি ছিল না, ইন্টারনেটের শব্দটা কারো মনে আছে? জি স্যার, খার পানি নাকি যে, হ্যাঁ কি ছিল জানি বাংলা টার্মিনোলজিটা? স্যার এক্স্যাক্টলি ক্ষারক এগুলো ছিল না। ওকে, আচ্ছা একটা টার্মিনোলজি ছিল মনে নেই, বেসিক্যালি দ্যাট ইজ দ্য হার্ড ওয়াটার। হ্যাঁ, হার্ড ওয়াটারে যেটা হয় কি, হার্ড ওয়াটার কন্টেইনস ডিফারেন্ট কাইন্ড অফ আয়নস। ধরো হার্ড ওয়াটার করছিল, এখানে হার্ড ওয়াটারে কি থাকতে পারে? আয়রন থাকতে পারে, ম্যাঙ্গানিজ থাকতে পারে, ক্যালসিয়ামও থাকতে পারে, এই ধরনের আয়নস থাকে। হ্যাঁ, এই আয়নস থাকার কারণে সমস্যাটা কি, ডিটারজেন্ট এবং সাবান এর অ্যাক্টিভিটি মনে আছে? Actually, we have different. I think we have different chapter on those. But তোমাদেরকে এটা মনে আছে ওই যে সোপ এবং ডিটারজেন্ট দুটোর ডিফারেন্স কি, এবং হচ্ছে এরা পানির সাথে ওয়াটারের সাথে কি ধরনের রিয়াকশন করতে পারে? ইন্টারের বইয়ে কিন্তু ছিল। হ্যাঁ, দেখা যায় হার্ড। হ্যাঁ স্যার, টার্মটা সম্ভবত সাগর লিখছে খড় পানি। হ্যাঁ, আচ্ছা ধরো খড়পানি, হ্যাঁ খড়পানি মনে হয় না? আমার স্যার কিছু একটা ছিল, এটা মনে আছে, কি ছিল মনে নাই। আচ্ছা, খড়পানি ইজ আ নাইস ওয়ার্ড। খড়পানি, জি স্যার। ওকে, এটাই হচ্ছে হার্ড ওয়াটার। ঠিক আছে, কারণ হচ্ছে খড়পানির মধ্যে হচ্ছে ওই আয়ন গুলা থাকে। এই আয়ন গুলা যে প্রবলেমটা ক্রিয়েট করে, এক হচ্ছে ওয়াশিং এর প্রবলেম ক্রিয়েট করে, আরেকটা জিনিস হচ্ছে এখন আয়ন কি, ধরো এই খড়পানি যখন এই যে টিউব গুলোর ভেতর দিয়ে যায়, টিউবিং থাকে না পানি দেওয়ার জন্য, এখানে হচ্ছে বিভিন্ন জায়গায় এগুলো ডিপোজিট হতে পারে আর কি। হ্যাঁ, এই ডিপোজিট হয়ে সে এখন যখনই হচ্ছে আয়রন এগুলো ডিপোজিট হতে থাকবে, ধরো পাইপের ভেতরে ডিপোজিট হচ্ছে, একটা প্রবলেম হচ্ছে তারা ডিপোজিট হয়ে যখন ওখানে ডিপোজিট হবে, তখন এটা মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে না খুব ইজি ওই জায়গাগুলোতে অ্যাটাচ করা। আর মাইক্রো অর্গানিজম যখনই কোথাও অ্যাটাচ করে, তারা হচ্ছে তখন বায়োফিল্ম ফর্ম করতে থাকে। ওকে, এন্ড বায়োফিল্ম ফর্ম যদি করে ফেলে মাইক্রো অর্গানিজম, ডেফিনেটলি এটা একটা থ্রেট, রাইট? ওখান থেকে হচ্ছে কন্টিনিউয়াস কন্টামিনেশন হতে থাকবে। ওকে, আরেকটা প্রবলেম কি, খড়পানি ইউজ করে, হার্ড ওয়াটার ইউজ করে একটা প্রবলেম আছে, তুমি যে ওয়াশিং যখন করবা প্রচুর সাবান নষ্ট হবে আর কি। কারণ হচ্ছে সোপ যেটা করে, সোপ হচ্ছে এই হার্ড ওয়াটারের এই আয়ন গুলোর সাথে রিয়াকশন করে সোপের ওয়েস্টেজ হয়। সোপের কাজ ক্লিন করা, সে ক্লিন করে, কিন্তু সাথে সাথে এই পানির ইয়ার সাথে রিয়াকশন করে, পানির ওই আয়ন গুলোর সাথে রিয়াকশন করে সোপের কিছু ওয়েস্টেজ হয় আর কি। আচ্ছা, এই খড় পানির ভয়াবহতা তোমরা জানবাই। খুলনা অঞ্চলে কারো বাড়ি নাকি কেউ আছে এখানে? এনিওয়ান ফ্রম খুলনা ডিস্ট্রিক্ট? খুলনার কেউ আছে নাকি এখানে? আচ্ছা, খুলনার কেউ নাই না? খুলনা অঞ্চলের লোকজন জানে খড় পানির তেজ কতখানি। তোমাদের যদি খুলনার বন্ধু বান্ধব থাকে না, স্পেশালি হচ্ছে ধরো যে কুয়েটের আশেপাশে, হ্যাঁ স্যার, খুলনা কুয়েটে পড়ে সিটিতে। ফ্রেন্ড, ওদের তো 4 বছর শেষ জীবনের, মানে ওরা পানি নিয়ে খুব অভিযোগ।
হ্যাঁ হ্যাঁ স্যার, এটা আমার বোনও কুয়েটে কিছুদিন পড়ছিল, তো তখন শুনছিলাম ওই আচ্ছা পানি শুধু খাওয়া যায় না তা না, মাথায় দিলে নাকি সব চুল পড়ে যায়, এরকম একটা ব্যাপার আছে। ওরা মাথা Exactly. মানে গোসলেও ইউজ করতে পারতো না ওই পানিটা। মানে ওই খুলনার পানিতে এত বেশি আয়রন, মানে ওইটাও তো হার্ড ওয়াটারই আর কি, আয়রন থাকার কারণে যে সবখানে ডিপোজিট। এবং খুলনায় আমি মানে আমার বড় ভাই কুয়েটে ছিল আর কি, এনিওয়ে মানে আমি ওখানে শুনেছি যে ওখানকার লোকজন নাকি এই যে যেমন ঢাকাতে বেশিরভাগ সময় ওই তোমার এই যে এগুলাকে কি পাইপ বলে, মানে পানির পাইপ গুলো এগুলা কনসিল থাকে না। ঢাকাতে সব বাসায় কিন্তু তোমার পানির পাইপ কনসিল থাকে, মানে একদম দেয়ালের ভিতর দিয়ে করা হয়, আমরা বাইরে থেকে কিন্তু দেখি না। হ্যাঁ বাট হ্যাঁ খুলনা অঞ্চলে ওইদিকে দেখা যায় কি অনেক সময় এই কনসিল করা হয় না পাইপ গুলা, এগুলো হচ্ছে বাইরে থেকে লাগানো হয়, কারণ এই হার্ড ওয়াটারের কারণে এত বেশি আয়রন পানিতে যে দেখা যায় কিছুদিন পরে ওগুলো ডিপোজিট হয়ে একদম পাইপ কি করে ফেলে, জ্যাম করে ফেলে আর কি। খুব ফ্রিকুয়েন্টলি ওখানে হচ্ছে পাইপিং গুলো চেঞ্জ করতে হয়। ঠিক আছে, so same problem can occur also in the industry if we use hard water, I mean in case of hard water. Okay, জি স্যার। জি স্যার, ওকে। তো এই যে এখানে হার্ড ওয়াটার পাওয়া গেছে না, presence of calcium, magnesium, manganese, etc. মানে স্যার এখানে মানে আয়নের ব্যাপারটা মেনশন করা নাই, তো এই জন্য আমি ভাবছিলাম ডিরেক্ট অ্যাজ এ মানে কি ওয়েতে ওরা থাকে এটা বোঝার জন্য জিজ্ঞেস করছিলাম। এই যে এখন আয়ন বুঝছি গুলো থাকে। আয়ন আয়ন হিসেবে। হ্যাঁ অসুবিধা নেই। Okay. এই যে আমি হচ্ছে স্লাইড গুলো আমি পুরো করতেছি, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলো। একজন অন্তর একজন যে ডাইরেক্ট ফ্লো প্রোডাক্ট থ্রু প্রসেস লাইন, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? Desirable characteristics of the interior and the equipments, conveyors, cutting, drying. কারো কোনো স্যার আপনি প্রবলেম কি নেই? আস্তে আস্তে কথা ইয়েস, আমি খুব আস্তে আস্তে বলছিলাম আর কি। ও আচ্ছা, আমি শুনতেছি না তো তাই আর কি। আস্তে আস্তে বলতেছিলাম আর কি। এমনি তো কি তাহলে তো কি মানে কারো কোনো সমস্যা নাই না? ওয়ান্ডারফুল। এই কোর্স অবশ্যই কি সমস্যা থাকবে, ভেরি ইজি কোর্স। কিন্তু স্যার বুঝতেছি না প্রশ্ন কিরকম হবে। ইজি তো তখন বোঝা যায় যখন পারবো। না এটা এটা বেসিক্যালি একটি সহজ কোর্স আর কি। হ্যাঁ, এই কোর্সটা এমন মানে ওই জটিল সাইন্টিফিক কিছু এখানে নাই আর কি। হ্যাঁ স্যার ওইটাই তো কঠিন আমি কঠিন বলতেছি। কঠিন কঠিন কোনো রিয়াকশন নাই, স্যার এই মানে এটা কোর্সে হচ্ছে যেমন ম্যাথ আছে, থ্রি ওয়েটের মতো লুকানো ম্যাথ। থ্রি ওয়েটে তো আমরা শেষের দিকে গিয়ে দেখতে অনেক ম্যাথ ছিল, এখানে কি কোনো ম্যাথ আছে? থিওরিতে এটা কোথায় ম্যাথ ছিল? হ্যাঁ দুই স্যার একটা ম্যাথ খালি ছিল স্যার, ছিল। ইকুয়েশন আপনি ডেরিভেশন করতেছিলেন, আমরা বসেছিলাম। আচ্ছা ওগুলা ওই ডেরিভেশন কি এখন আসলে একটু জানা থাকা ভালো আর কি। এইখানে নাই, এইখানে ওগুলা কিছু নাই। তো আমরা যে ফার্মেন্টেশন টেকনোলজি পড়ি, ফার্মেন্টেশন টেকনোলজি কিন্তু একটা বড় অংশ হচ্ছে এই ধরনের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন গুলো করা। এখন স্যার এটা তো তুমি আমরা যদি বলছি না। ফার্মেন্টেশন ইন্ডাস্ট্রিতে কাজ করো, ডেফিনেটলি সব কাজ তো তোমার একা করা লাগবে না, ওখানে হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও লোকজন থাকবে। সো একটা কি বলবো মাল্টি ডিসিপ্লিনারি এনভায়রনমেন্ট থাকি আর কি এখানে। জি স্যার। স্যার জি স্যার। কুইজের কোয়েশ্চেন না একটু ইজি করেন, আপনার এমসিকিউ গুলো অনেক ট্রিকি হয়।
এই কোর্সে আছে কি যে কঠিন কোশ্চেন হবে? স্যার আপনি দেখি কোয়েশ্চেন করতে পারেন, এমসিকিউ গুলো কি সুন্দর করে একটা স্লাইডলি একটা ছোট্ট জায়গার মধ্যে চেঞ্জ করে দেন, ওই ঠিক ওই জায়গাটাই ভুল করেন। শোনো, এখন পরীক্ষা দেওয়ার সময় একজনের খাতার দিকে তাকায় থাকলে তো এরকম হতেই পারে না। পরীক্ষা দেওয়ার সময় খাতার দিকে তাকাতে হবে, ভালো মতো কোয়েশ্চেনটা পড়তে হবে, স্যার কেয়ারফুলি স্যার কোয়েশ্চেন না কোয়েশ্চেনটা পড়লে ইজি কেমন হবে? করতে হবে, স্যার এটা একটা অপশন, কোয়েশ্চেনটা একটু ইজি করতে হবে। থ্যাংক ইউ ফর ইউর সাজেশন, আই উইল থিংক অ্যাবাউট ইট। আচ্ছা, কে এই জন্য কি বলতেছিল? স্যার বললাম এখন কার দিকে বা তাকাবো স্যার। হ্যাঁ, এখন আর আই নো। হ্যাঁ ভাই, কি কি করা যেতে পারে অনলাইন সিস্টেমে পরীক্ষা দেওয়ার সময়, এটা আমিও জানি, তোমরাও জানো। আচ্ছা, এমনিতে হচ্ছে ফার্স্ট কুইজ, তো ফার্স্ট কুইজে তো সিলেবাস খুব ছোট, হ্যাঁ না, শুধুমাত্র একটা দুইটা মানে লেকচার নাম্বার 1 and 2। আমরা দেখি যে কেমন হয়, এটা একটু অপটিমাইজেশনের ব্যাপার আছে। So, আমরা ফার্স্ট কুইজটা দেই, দেখি যে কিরকম হয়। ও স্যার, স্যার আমি মনে হয় ভুলে গেছি, বাট কোশ্চেন প্যাটার্নটা স্যার একবার বললে ভালো হতো। আচ্ছা, কুইজে কোয়েশ্চেন হবে এমসিকিউ আর ট্রু ফলস, কোনো এমসিকিউ রিটেন কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ, এমসিকিউ ট্রু ফলস ম্যাচিং মনে হয় না দিব এবার, মানে এই টাইপের আর কি, যে স্যার তো তোমার মিডে কি আমাদের জাস্ট কিউরিওসিটির জন্য আস্ক করতেছি স্যার, মিডে কি আমাদের রিটেন কোশ্চেন থাকবে মানে বড়? আচ্ছা, এবার যেটা হচ্ছে আমাকে বলেছিলাম না যে মার্ক ডিস্ট্রিবিউশন আমি চেঞ্জ করে ফেলতেছি। জি তো স্যার। তোমার ফাইনাল হচ্ছে 30, মিড 30, কুইজ 20, অ্যাসাইনমেন্ট হচ্ছে 20 আর কি। হ্যাঁ, জি স্যার। টোটাল 100। তো যেহেতু সেগমেন্ট করে ফেলেছি, সো কোয়েশ্চেনের ধরো এই এমসিকিউ ট্রু ফলস এগুলো প্রতি কোয়েশ্চেনের মানে মোর মানে একটা বিগার পোর্শন এমসিকিউ ট্রু ফলস টাইপের কোয়েশ্চেনই থাকবে। হ্যাঁ, সো বেসিক্যালি কুইজ স্যার হচ্ছে শুধু 20 মার্কস এর মতো থাকবে এমসিকিউ ট্রু ফলস, আর 10 মার্কস থাকবে রিটেনে। হ্যাঁ, এরকম হতে পারে বা একটু কম বেশি হতে পারে, কিন্তু কম বেশি হলেও যেটা হবে এই রিটেন কোশ্চেন কোনো বড় থাকবে না, মানে যেহেতু তোমাদেরকে অ্যান্সার টাইপ করতে হবে, সেই কোশ্চেন গুলো থাকবে ধরো খুবই, মানে কোশ্চেন গুলো অ্যান্সার হবে খুবই শর্ট টাইম, 1 2 3 লাইনের মধ্যে অ্যান্সার শেষ হয়ে যাবে আর কি। ওকে টু দা পয়েন্ট অ্যান্সার করা যায়, এই ধরনের কোশ্চেন থাকবে। খুব মানে কোনো ডেসক্রিপশন টাইপ কোশ্চেন থাকবে না, ওকে। যে ডেসক্রাইব দিস প্রোটোকল, ডেসক্রাইব দিস মেথড, এরকম কিছু থাকবে না। জি স্যার। ডিসক্রাইব করতে বললে ভালো, খারাপ না স্যার, মানে লেখা যায় ইচ্ছে মতো অনেক। হ্যাঁ, কিন্তু আসলে এই ধরনের কোয়েশ্চেন মানে যেটা একদম অনেস্টলি বলতে, আমাদের দেশে এখনো কিন্তু এক্সাম গুলোতে এই টাইপের কোয়েশ্চেন আসে। হ্যাঁ, আমি নিজেই তো কত দিই পরীক্ষা, বাট এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এখন এক্সামে করা হয় না ইন্টারন্যাশনালি। তাও ঠিক স্যার। হ্যাঁ, মানে তোমরা যেমন ধরো কোর্সেরা যে দেখো, কোর্সগুলো খেয়াল করেছো, কোর্সেরা যে বিভিন্ন কোর্স আছে। স্যার আমাদের লাস্ট সেমিস্টারে যে কোর্সের কোশ্চেনগুলি হলো স্যার ক্রিয়েটিভ টাইপের, আমি তো অন্যান্য ইউনিভার্সিটিতে দেখলাম ওই টাইপেরই কোশ্চেন হয়, মানে বাইরের দেশে ক্রিয়েটিভ। ওইটাই স্ট্যান্ডার্ড, এটাই স্ট্যান্ডার্ড। জি স্যার, তোমার মানে বড় কিছু লিখতে বলে না, বাট তবুও আমাদের কিন্তু স্যার ওই ক্রিয়েটিভ কোশ্চেনের ভেতরেও 5-6 মার্কের কোশ্চেনের বড় বড় অ্যান্সার যে ছিল দেখছিলাম। হ্যাঁ, এইটা যে আমাদের এখানে থাকে, কারণ আমাদের এখানে একটা চ্যালেঞ্জ কি, যে এত কম সব মানে এই ধরনের কোয়েশ্চেন একটা পারফেক্ট কোয়েশ্চেন করতে অনেক সময় লাগে আর কি। তো আমাদের এখানে দেখা যায় কি, তো ধরো একজনকে তো মাল্টিপল অনেকগুলো বিভিন্ন ধরনের কোর্স নিতে হয়, আবার এক সেমিস্টার এক ধরনের কোর্স নিতে হয়। তো ওই ওই সময়টা ম্যানেজ করাটা অনেক সময় একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট কোয়েশ্চেন এখন হওয়া উচিত ওই টাইপের, যে মানে এত বড় জিনিস তো মুখস্থ করার কোনো মানে নেই। এখন কিন্তু যে ইনফরমেশন আছে, কিন্তু ইনফরমেশন আমরা কিভাবে ইউজ করব, সেটা মোর ইম্পর্টেন্ট আর কি। আমাদের হচ্ছে সবকিছু এখন মুখস্থ রাখার দরকার নেই, কারণ সব ইনফরমেশন আমাদের হাতের মধ্যে আছে না, আমরা ক্লিক করে ইনফরমেশন পেয়ে যাই। তো ইম্পর্টেন্ট হচ্ছে ইনফরমেশনটা আমরা কিভাবে ইউজ করলাম, মানে ইনফরমেশনটা কিভাবে আসলো সেটা আমরা বুঝলাম কিনা, তারপর হচ্ছে ইনফরমেশনটা আমরা কিভাবে ইউজ করবো সেটা আমরা বুঝলাম কিনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। পুরো ইনফরমেশনটা মুখস্থ করার তো কোনো দরকার নেই, ইনফরমেশন তো আছে মোবাইলের ভিতরেই আছে। জি স্যার।
মিডিয়ার ওই রিটেন কোয়েশ্চেন শুধু মিডিয়ার ফাইনালে থাকবে, কোনো কুইজে থাকবে না আর কি। হোপফুলি স্যার। স্যার আমাদের কি এটা কি পিডিএফ করে? আচ্ছা, এটা আমি আমার ক্ষেত্রে বলছি, হ্যাঁ, বাকিদের ক্ষেত্রে না কিন্তু, মানে আমার মিডিয়ার ফাইনালে এরকম থাকবে। জি হ্যাঁ, স্যার। কি বলছিল বলো। ইভেন আমাদের 402 তে স্যার মিড হবে স্যার ভাইভা, মানে ওকে। পুরো মিডটাই হবে তো ভাইভা বেস করে। তো আমার মতে এটা খুবই একটা ভালো না, বিকজ স্যার একটু চিন্তা করেন ভাইভাতে যদি আমি এতগুলি স্টুডেন্টকে টাইম দেই, আমার অনেকগুলি টাইম লাগবে। সেকেন্ড অফ অল, তারপর আমি 2 বা 3টা কোশ্চেনের বেস করে একজনের গ্রেড পুরো করতে পারি না। আর মিড কিন্তু স্যার অনেক মার্ক। তো তোমরা হচ্ছে ইয়াকে মানে তোমাদের ওই রেসপেক্টিভ কি বলে মানে ওই কোর্স যে ফ্যাকাল্টি নিচ্ছে তার সাথে কথা বলে যে তোমরা এক্সাম দিতে চাও, শুধু ভাইবা দিতে চাও না। বলছি দেখা যাক স্যার, এখনো সময় আছে মিডের। এটা কিন্তু তোমরা করতে পারো, মানে যেটা হয় কি, মানে এবার হচ্ছে যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, কোনো ইউনিভার্সাল রুল সেট করা হয় না যে কিভাবে কি করতে হবে না হবে। তো সবাই সবার মতো করতেছে। হ্যাঁ, এইটা ভালো স্যার, আমার মতে ফ্যাকাল্টিতে পরীক্ষার থাকা উচিত, মানে থাকা উচিত নির্দিষ্ট, নরমালি থাকে আর কি। বিকজ সব কোর্স তো সেম না স্যার, সব কোর্সের কোশ্চেন এন্ড সিলেবাসও সেম না। তো কোশ্চেন প্যাটার্নও যদি সেম মেইনটেইন করতে যাইতে হয়, তখন স্যার একটা সেম ওয়েতে কোশ্চেন মার্ক এন্ড কোশ্চেনটা পুরো মানে ক্রিয়েটিভ হয় না। এমনি যেটা হয় কি, ধরো ইভালুয়েশনের একটা ওভারঅল গাইডলাইন থাকে নরমালি, যে ঠিক আছে এই ধরনের এক্সাম দিতে হবে, এই টাইপের এক্সাম দিতে হবে। এক্সামের ভেতরে এক্স্যাক্টলি কি করা হবে সেটা মানুষ টুইকিং করতে পারে। কিন্তু এইবার কি এখন অনলাইন, এই অনলাইন লার্নিং তো বাংলাদেশে এবারই প্রথম আর কি, এর আগে তো কখনো কোথাও এরকম করা হয়নি। মানে কোর্সেরা বা ইডিএক্স এ যে আমরা অনেক সময় বিভিন্ন কোর্স করতাম, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু একদম মানে প্রাইমারি এডুকেশন সিস্টেম আর কি, এখানে প্রাইমারি বলতে কিন্তু আমি বলতেছি না ওই যে প্রাইমারি স্কুল না, হ্যাঁ, মানে ইউনিভার্সিটি কলেজ স্কুল এগুলো তো হচ্ছে আমাদের প্রাইমারি মানে লার্নিং সিস্টেম আর কি, অনলাইন প্ল্যাটফর্ম না। সো এখন যেহেতু এই অনলাইন জিনিসটাকে হচ্ছে এই ধরনের সেট আপে সেট করতে হচ্ছে, সো মানে ওরকম এক্সাক্ট একটা গাইডলাইন আসতে সময় লাগবে। হোপফুলি আমাদের এটা কন্টিনিউ করতে হবে না, বাট যদি কন্টিনিউ হয় দেখবা নেক্সট সেমিস্টারে হয়তো বা মানে পলিসি গুলো একটু চেঞ্জ হচ্ছে, যেগুলো হচ্ছে আরো বেটার পলিসি হবে। ইউনিভার্সিটি কি ফিজিক্যালি খুলতে আরো দেরি হবে? এটা আসলে তো বলা যাচ্ছে না স্যার। আজকে একটা নিউজ আমরা কোর্স দেখলাম। করব কি, আমাদের তো কোর্স শেষে মানে অলমোস্ট শেষ, থিসিস বাকি বা এগুলো বাকি। কিসে কি তোমরা বুঝিনি, আবার বলো। আমাদের তো থিসিস বাকি, মানে আমাদের ম্যাক্সিমামের থিসিস বাকি এখন, মানে এখন তো আর মানে স্যার আমাদের এখানে বেশিরভাগই তো ফাইনাল ইয়ার স্টুডেন্ট না। তো ফাইনাল ইয়ার স্টুডেন্ট তো আমাদের কোর্সের চেয়ে বেশি আমাদের থিসিসের কাজ বেশি। তো এই জন্যই মানে ভার্সিটি না খুললে তো আমাদের বিশাল বড় পিছানো। না এটা ঠিক। এখন একটা জিনিস কি, যে ধরো ভার্সিটিতে ক্লাস চালু মানে ফিজিক্যালি চালু হবে কিনা, এইটা কিন্তু মানে এখানে শুধু মানে এখানে গভর্নমেন্টের ডিসিশনের ব্যাপার আছে, তারপরে হচ্ছে গভর্নমেন্টের ডিসিশনের উপর বেস করে ইউনিভার্সিটি অথরিটি একটা ডিসিশন নিবে আর কি। ইউনিভার্সিটি অথরিটি কিন্তু একটা ডিসিশন নিয়ে নিতে পারবে না এখানে, মানে গভর্নমেন্টের ইয়ে লাগবে। আর হচ্ছে স্টুডেন্ট এই শব্দটা একটু সেন্সিটিভ শব্দ, এটা তোমরা জানো, সবাই জানে, রাইট? সো অফিস খুললেও এডুকেশন ইনস্টিটিউট এত সহজে খোলা যাবে না। এখন এখানে আরেকটা জিনিস ছিল যে ল্যাবরেটরি কিন্তু অনেক জায়গাতেই খোলা আছে, ল্যাবগুলো আর কি। এখন আমাদের হয়তো বা মানে ক্লাস বন্ধ রাখতে হবে, বাট দেখা যাক যদি এরকম চলতে থাকে, আমরা তো আসলে এরকম ইনফাইনিট সময় পর্যন্ত ল্যাব বন্ধ রাখতে পারবো না। সো ল্যাবের ব্যাপারে ডিসকাশন হবে আর কি। এখন এই সেমিস্টার তো এখন প্রথম সেমিস্টার থেকে আর কি ল্যাব নিয়ে অত বেশি করা হচ্ছে না। পরের সেমিস্টার থেকে এখন এইভাবে তো কন্টিনিউয়াস আনলিমিটেড টাইম চলতে পারে না, তাহলে তো আসলে থিসিস স্টুডেন্টরা কাজ করবে কিভাবে। এইখানে হচ্ছে একটা অপশন দেওয়া হয়েছে যে এখন মানে ধরো এই যে যাদের হচ্ছে শুধুমাত্র থিসিসটার জন্য ডিগ্রিটা আটকায় আছে, এখন তারা চাইলে এখন হচ্ছে রিভিউ লিখতে পারে, রিভিউ লিখলে আমরা রিভিউটাকে থিসিস হিসেবে কাউন্ট করি আর কি, স্যার সেম আন্ডারগ্রেডের জন্য। হ্যাঁ,
নাও স্যার ইটস নট দ্য হ্যাঁ সেম জি, ইটস নট দ্য সেম থিং স্যার আমার মতে না ডেফিনেটলি এটা সেম থিং না, কারণ হচ্ছে যে এখন সবাই কি রিভিউ আর্টিকেল লিখবে নাকি? তাহলে কাজ শিখবে কই? এক্স্যাক্টলি স্যার হাতে কলমে মানে হাতে কলমে কাজ হাতে কলমে শেখার কাজ দরকার শিখলে আছে। Yeah. না এখন দেখা যাক, হ্যাঁ এটা নিয়ে ডেফিনেটলি উই হ্যাভ টু মেক সাম ডিসিশন। I mean we just cannot keep the lab closed for unlimited time, right? We cannot do that. I mean we'll think about it. Let's see. মানে এখন যেটা কি ধরো একটা নতুন টাইপের ডিজিজের ক্ষেত্রে কখনোই কোনো ফিক্সড ইনফরমেশন হবে না, ইনফরমেশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে, আর নতুন মানে আমরা নতুন ভাবে চিন্তা থাকবো ভাইরাস ডিজিজটাকে, নতুন ডিসিশন আসবে। সো দেখা যাক। Definitely we have to think about the lab issue. স্যার আজকে একটা আর্টিকেল দেখলাম স্যার রাশিয়াতে নাকি হিউম্যান ট্রায়াল হয়ে গেছে ভ্যাকসিনের জি আমিও স্যার, আর কি এটা শুধু স্যার অনেক headlines-টাই নিউজে দেখেছি। দেখলাম। হুম। স্যার রাশিয়া ফার্স্ট ক্লিনিক্যাল ট্রায়াল দিয়া সম্ভবত 20% করছে। এটা হচ্ছে না, আমি যত শুনলাম তারা তো মনে ফেস 3 ট্রায়াল শেষ করছে। They did the phase 3 trial স্যার already, yeah. আর্টিকেলে ক্লিয়ারলি লেখা ছিল হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল হ্যাজ বিন ডান বাই রাশিয়া ফর দ্য ফার্স্ট টাইম। সো আর্টিকেল যদি মানে আমি পড়ি নাই নিউজটা বাট কিন্তু আমি আর্টিকেল 3-4 জায়গায় দেখছি অলরেডি। না আমি নিউজটা আমি স্যার অনেক জায়গায় নিউজটা পড়ছি দেখেছি। ওখানে ওইখানে কি ছিল স্যার। একটা স্যার ওইখানে আমি যেটা পড়ছি ওটা ফোর্বসের একটা নিউজ। ওইটাতে স্যার 20 জন হিউম্যানের কথা বলা ছিল, যে এট ফার্স্ট 20 মেন দে আর ডান বাই ক্লিনিক্যাল ট্রায়াল ফর কোভিড-19 ক্লিনিক্যাল ট্রায়াল বলে আর কি। আচ্ছা ঠিক জি আছে, স্যার। তাহলে যেটা হচ্ছে তারা এখনো ফেজ 3 ট্রায়ালে যায়নি আর কি। এটা তুমি ধরো ফেজ 1 বা ফেজ 2 ট্রায়াল বলতে পারো আর কি। হ্যাঁ, তবে যেটা হচ্ছে তারা মানে এইবার না কিছু মানে একটু ডিফার করা হচ্ছে রুলস এন্ড রেগুলেশন গুলো, কারণ এটা একটা ইমার্জেন্সি কেস। অনেক ভ্যাকসিন হচ্ছে ফেজ 1 ফেজ 2 ট্রায়াল না করি হচ্ছে ফেজ 3 তে চলে গেছে আর কি, কারণ ইমার্জেন্সি সিদ্ধান্ত নিতে হবে। বাট 20 জনের উপর পরীক্ষা করা এটা হচ্ছে এনাফ না। ওকে, you have to take several hundreds people for the clinical trial, phase 3 clinical trial. I think তারা হচ্ছে আরো ট্রায়াল করবে আর কি। 20 জনের রেজাল্টের উপর বেস করে তারা হচ্ছে এই ভ্যাকসিন হচ্ছে মার্কেটে ছেড়ে দিবে না। যদি ছাড়ে তখন সেক্ষেত্রে তারা হয়তো বা কন্ডিশনাল বেসিসে ছাড়বে। মানে যে ভ্যাকসিন তুমি হচ্ছে সবার জন্য উন্মুক্ত করতে চাও, সেই ভ্যাকসিনে হচ্ছে তোমাকে প্রপারলি 1 2 3 ট্রায়াল মানে পার করে আসতে হবে। সেফটি হচ্ছে সেই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট জিনিস। তোমার ভ্যাকসিন ইমিউনিটি গ্রো করে না ভালো কথা, কিন্তু আনসেফ হলে সমস্যা আছে। ইট মাস্ট হ্যাভ টু বি সেফ। ওকে, যেমন ধরো রোটা ভাইরাসের যে ভ্যাকসিনটা আছে, রোটারিক্স ভ্যাকসিন, হ্যাঁ অনেকেই দেয় এখন। তোমার 50% কেসে রোটা ভাইরাস কোনো কাজই করে না, মানে রোটারিক্স ভ্যাকসিন কোনো কাজ করে না। মানে ধরো তুমি 100টা বাচ্চাকে দিলা, 100টা বাচ্চাকে দিলে দেখা যাবে অনলি 40% বাচ্চার হচ্ছে রোটা ভাইরাসের এগেনস্টে ইমিউনিটি গ্রো করবে। কিন্তু এই যে বাকি 60% বাচ্চার যে ইমিউনিটি গ্রো করলো না, ওকে, কিন্তু এটা তাদের জন্য কোনো মানে আনসেফ না, কমপ্লিটলি সেফ। অ্যাটলিস্ট 40% বাচ্চার তো ইমিউনিটি গ্রো করতেছে, আর 100% বাচ্চা তো সেফ। সো এই জন্য এটা ঠিক আছে আর কি। হ্যাঁ, এখন এই সেফটি গুলা সেট করতে 20 পিপল আর নট এনাফ। হ্যাঁ বলো। স্যার তো ওইটা এটা স্যার কিন্তু প্রমিস। 60% যেটা বললেন, যেটা ইমিউনিটি গ্রো করতেছে না, তো আর মানে বেশিরভাগ আরএনএ ভ্যাকসিন গুলোর তো স্যার বুস্টার ডোজ দেওয়া হয়, তো ওই ক্ষেত্রে স্যার বুস্টার ডোজ দিলে কাজ হয় না? না, রোটারেক্সে কাজ হয় না আর কি। হ্যাঁ, রোটারেক্সে কাজ হয় না। শোনো, ভ্যাকসিনের ব্যাপারগুলো একটু জটিল আছে। মানে টেক্সট বুকের ব্যাপারগুলো যেরকম লেখা থাকে, এই রিয়েল প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে না যে মানে ওই টেক্সট বুকের ইনফরমেশন গুলো কাজ করে না ভ্যাকসিনের ক্ষেত্রে। কারণ বুস্টার ডোজ দিতে হয় ধরো মেমোরি সেলকে একটু বুস্ট আপ করার জন্য, কিন্তু তোমার যদি প্রাইমারি ইমিউনিটি ইনডিউস না হয় তুমি আসলে বুস্ট করে দিবা। মানে ধরো তুমি ভ্যাকসিন দিলা 10 জি স্যার, জনকে, ঘটে। হ্যাঁ 10 জনের মধ্যে 5 জনের মধ্যে ইমিউনিটি ইনডিউস হলো, এনাফ হলো না, ঠিক আছে, তাকে তুমি একটা বুস্ট আপ দিয়ে তার হচ্ছে বাড়াই দিতে পারলো। এখন ধরো এই 5 জনের মধ্যে কোনো ইমিউনিটি ইনডিউসই হয়নি, তাকে কি বুস্ট আপ দিলা? বুঝতে পারছো? তা এখন যেহেতু এখন ধরো ওরা কি পেপার পাবলিশ করছে কি এটা জানো রাশিয়ান ওরা?
না স্যার, ওরকম কোনো পেপার পাই নাই, বা জাস্ট নিউজে আর্টিকেল আসছে। পেপার আই খুঁজতেছি স্যার আমি। থিঙ্ক আই থিঙ্ক তারা পেপার পাবলিশ করবে, হ্যাঁ, এটা রুলস হ্যাঁ এর স্যার, মধ্যে পড়ে, তো পেপার তারা পাবলিশ করবে আর কি। হ্যাঁ স্যার, আমি খুঁজতেছিলাম যে পিয়ার রিভিউ না থাকলেও অ্যাটলিস্ট কোনো পেপার আছে কিনা। আমি বেশ না, ডেফিনেটলি পিয়ার রিভিউ হতে হবে, পিয়ার রিভিউ জানা ছাড়া হবে না। এখন ওরা স্যার পাবলিশ দ্রুত করবে, এটা পিয়ার এটা রিভিউ ছাড়া জেনারেলি। মানে প্রিলিমিনারি একটা আর্টিকেল অনেকগুলো কোম্পানি করতে দেখলাম রিসেন্টলি, মানে আচ্ছা, ওদেরকে পিয়ার এগুলাকে রিভিউ বলা দিতে। হয় এগুলাকে বলা হয় প্রি প্রিন্ট আর কি, হ্যাঁ। হ্যাঁ স্যার, প্রি ওইটা। প্রিন্ট যেটা এইবারই হচ্ছে আমি দেখলাম যে প্রি প্রিন্ট আর মানে আর্টিকেলের এত দৌড়াচ্ছে। ওকে, হ্যাঁ স্যার। প্রি প্রিন্ট আর্টিকেল নট কেয়ার সাপোর্টস, যেটা হচ্ছে যে প্রি প্রিন্ট কি, যে তুমি ধরো তোমার আর্টিকেল কোনো পিয়ার রিভিউ জার্নালে সাবমিট করছো, তো এইটা কিন্তু পিয়ার রিভিউ হয়ে পাবলিশ হতে বেশ সময় লাগে আর কি। মানে এটা জার্নাল টু জার্নাল ভ্যারি করে, কোনো জার্নালে 3 মাস লাগে, কোনো জার্নালে 1 বছরও লাগে, হ্যাঁ, এর বেশিও লাগে। তা এই সময়টার জন্য হচ্ছে তুমি চাইলে তুমি প্রি প্রিন্ট যেগুলো আছে সেই প্রি প্রিন্টে হচ্ছে তোমার জার্নালটা দিয়ে রাখতে পারো। ঠিক আছে, মানে তোমার জার্নাল তুমি ইয়া করছো, সাবমিট করছো, ওটা রিভিউ চলতেছে, রিভিউ প্রসেস। বাই দিস টাইম তুমি হচ্ছে কি ওই ইয়াকে কি বলে কি বলে প্রি প্রিন্ট, হ্যাঁ প্রি প্রিন্ট বলে আর কি, প্রি প্রিন্ট তোমার জার্নালটা দিয়ে রাখতে পারো। এখন প্রি প্রিন্টের বেসিসে কিন্তু তুমি ইয়া করতে পারবে না, ভ্যাকসিন মার্কেটে ছাড়তে পারবে না। হ্যাঁ স্যার, কিন্তু এরকম প্রিপ্রিন্টও পাই নাই যে এই রাশিয়ার এই ভ্যাকসিনের ব্যাপারে। আই ডোন্ট থিঙ্ক এরা প্রি প্রিন্টে দিবে, আমি ভ্যাকসিনের কোনো জার্নালই প্রি প্রিন্টে দেখি নাই। না স্যার, এখনো ভ্যাকসিন প্রিন্ট। ট্রায়ালের যত জার্নাল সবই সরাসরি তারা পাবলিশই করে, এখনো ওগুলো স্যার কেউ আসলে প্রি প্রিন্টে দেয় না। দুই একটা স্যার প্রিপ্রিন্ট আছে দেখলাম, যে শোয়েব স্যারও কিছু লিঙ্ক দিছিল মোস্ট প্রবাবলি, যে ওরা কাজ করতেছে এগুলো নিয়ে। আচ্ছা, ওরা যেটা হচ্ছে এখন ধরো তুমি ল্যাবরেটরিতে হচ্ছে একটা তোমার পোটেনশিয়াল ক্যান্ডিডেট হচ্ছে আইডেন্টিফাই করছো, হ্যাঁ, পোটেনশিয়াল ক্যান্ডিডেট আইডেন্টিফাই করে, মানে ভ্যাকসিন ক্যান্ডিডেট। তারপর সেটা সেটা দিয়ে তুমি তোমার হচ্ছে ভ্যাকসিনটা তৈরি করে হচ্ছে 2টা অ্যানিমেলে হচ্ছে ধরো ইন্ডিউস করালাম। এখন এই জিনিস তুমি প্রিভেন্টে দিতেই পারো, কিন্তু এটা তো ট্রায়াল না, এটা তো কোনো ট্রায়াল না, তুমি জাস্ট ভ্যাকসিনটা ল্যাবরেটরিতে হচ্ছে ডেভেলপ করে এনিমেল ইয়া করছো। তুমি এইটা কিন্তু পাবলিশ করবা ডেফিনেটলি, পিয়ার রিভিউ জার্নালই করবা। মানুষ এখন হচ্ছে গিয়ে সামহাউ প্রি প্রিন্ট একটু দিয়ে রাখে আর কি, ওকে। হ্যাঁ স্যার। কিন্তু হচ্ছে আলটিমেটলি তুমি পাবলিশ করবা, কিন্তু ট্রায়াল হচ্ছে আলাদা জিনিস। ট্রায়াল আসলে প্রি প্রিন্টে কেউ দেয় না, ট্রায়াল হচ্ছে সরাসরি মানুষ পাবলিশই করে, ট্রায়াল প্রি প্রিন্টে দিয়ে আসলে লাভ কি। তাও ইদানিং আসলে লোকজন অনেক সময় দেয়, এখন এখন একটা ব্যাপার কি পাবলিসিটি লাগে, তো পাবলিসিটি ছাড়া আসলে এখন বুঝাতে কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ স্যার, পাবলিসিটি ছাড়া মানে কোনো কাজের ভ্যালুই নেই এখন। সো পাবলিসিটির জন্য অনেক সময় হচ্ছে এখন প্রি প্রিন্টে দিচ্ছে আর কি। দেখা যাক, মানে ওই 20 জনের উপর ট্রায়াল করছে, তো 20 জন হচ্ছে তোমার ক্লিনিক্যাল ওয়ান ট্রায়াল হিসেবে 20 জন ইজ গুড এনাফ। প্রথমে শুরুতেই ওরা ওরা কিন্তু শুরুতে কন্ডিশনাল ইয়া করবে। চাইনিজ যে ভ্যাকসিনটা করছে না, তোমরা হয়তো বা খেয়াল করে দিচ্ছ, চাইনিজ ভ্যাকসিন কিন্তু ওরা ট্রায়াল করছে অনেকখানি, বেশ ভালোই ট্রায়াল করছে, কিন্তু তারপরে কিন্তু সবার জন্য ওই ভ্যাকসিন এখনো ওরা উন্মুক্ত করেনি। জি স্যার। ওরা হচ্ছে ওইটা ইনিশিয়ালি হচ্ছে শুধু কাদের জন্য জানি, মিলিটারি পার্সনদের জন্য দিবে মেবি। কারণ এখন যেটা হয়েছে কি, ধরো ভ্যাকসিনের ট্রায়াল করতে অনেক সময় লাগে, ইট টেক্স সেভারাল ইয়ার্স। বাংলাদেশ স্যার ভ্যাকসিন ডেভেলপ করলে বাংলাদেশকে দিবে প্রথমত। না ওকে, আচ্ছা ওই ইস্যু নিয়ে আমরা কথা না বলি, হ্যাঁ, ট্রায়াল করতে দিবে না কি করতে দিবে কে জানে। আচ্ছা এনিওয়ে, না যেটা হচ্ছে দিতেই পারে, এখানেও জিও পলিটিক্স এর ব্যাপার আছে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, এটা নিয়ে আমরা এখানে কথা না বলি। যেটা হচ্ছে ধরো, যেটা বলতেছিলাম, একটা ভ্যাকসিন ট্রায়ালের টোটাল প্রসিডিউরটা করতে অনেক সময় লাগে, কারণ ফার্স্ট তোমাকে হচ্ছে অ্যানিমেল ট্রায়াল করতে হবে, যেটাকে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল বলে। আচ্ছা, 2-3টে অ্যানিমেলের মধ্যে আমি ইনজেক্ট করে দিলাম, তারপরে দেখলাম দিস ইজ নট অ্যানিমেল ট্রায়াল, ওকে। আমরা যখন অ্যানিমেল ট্রায়াল বা প্রি ক্লিনিক্যাল ট্রায়াল বলবো, এটা গাইডলাইন আছে, ইট টেক্স টাইম, ওটা অনেক দিন সময় লাগে বেশি। অ্যাকচুয়ালি প্রি ক্লিনিক্যাল ট্রায়াল টেক্স মোর দেন 1 ইয়ার ইটসেলফ, হ্যাঁ। আচ্ছা যাই হোক, প্রি ক্লিনিক্যাল ট্রায়াল করার পরে ফেজ 1 ফেজ 2 ফেজ 3 ট্রায়াল করে তারপরে হচ্ছে সেটাকে মার্কেটে ছাড়তে হয়। এখন ঘটনা হচ্ছে, এখন তো ইমার্জেন্সি, পুরো ওয়ার্ল্ড একটা হ্যাপাজার্ড অবস্থায় আছে, এখন এত সময় দেওয়ার মতো সময় কারো নাই, পিপল নিড দ্য ভ্যাকসিন এট দ্য কুইকেস্ট পসিবল টাইম। তো এখন হচ্ছে এই জিনিসগুলোকে কি স্পিড আপ করা হচ্ছে আর কি, যে ঠিক আছে আমরা হচ্ছে
ধরো ফেজ 1 ফেজ 2 না করে সরাসরি ফেজ 3 তে চলে যাবে। এখন যেহেতু স্পিড আপ করা হচ্ছে, সো একটা কিন্তু চান্স থেকেই যায় যে ওকে, মানে যে আসলে যে আমরা যে রেজাল্ট গুলো পাচ্ছি, যেহেতু খুব দ্রুত সময় আমরা এই ডেটাগুলো জেনারেট করেছি, ডেটাগুলোতে কোনো ফাঁক রয়ে গেছে কিনা। তো শুরুতেই আই ডোন্ট থিঙ্ক কোনো ভ্যাকসিন ডেভেলপ করার পরে শুরুতেই তারা আপামর জনতার জন্য এটা উন্মুক্ত করে দিবে। প্রথমে কন্ডিশনাল বেসিসে সিলেক্টেড পপুলেশনকে দিবে, তারপর মানে তারপর যদি দেখা যায় যে না ইটস কমপ্লিটলি সেফ, দেন হচ্ছে এটা সবার জন্য উন্মুক্ত করা হবে আর কি। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। কারণ এখন কিন্তু তোমার কাছে উল্টা ইনফরমেশনও পাওয়া যাচ্ছে, মানে উল্টা কি মানে যেমন ধরো বেশ কিছু আর্টিকেল কিন্তু পাবলিশ হয়েছে যে কোভিড-19 লং টার্ম অ্যান্টিবডি ইন্ডিউস করে না বডিতে। যদি পেপারগুলো খেয়াল করে দেখছো? হ্যাঁ স্যার, এগুলো দেখছিলাম, এগুলো কেমন জানি লাগছিল কাইন্ড অফ। স্যার আচ্ছা এখন ইয়েস, স্যার এটা নিয়ে তো স্যার বিতর্ক আছে, মানে অনেক মাইক্রোবায়োলজিস্ট দাবি করতেছে যে এটা কোভিড-19 হচ্ছে লং টাইম ইমিউনিটি করে না, বাট অনেকে আবার স্যার এটা উল্টা মানে সপক্ষে যুক্তি দেখাচ্ছে যে কেন করবে না, এটা তো কোভিড-19 হচ্ছে লং টাইম ইমিউনিটি দেয়। তো এইটা স্যার এখন কোনটা কি হবে? এখন যদি আপনি দেখেন স্যার, রিসেন্টলি কতগুলি কেস দেখা যাচ্ছে বাংলাদেশেই যারা কিনা কোভিড-19 থেকে রিকভার করার পরে মারা যাচ্ছে স্যার। মানে এটা কি স্যার যদি ইমিউনিটি ডেভেলপ করে থাকে তাহলে তো এটা হওয়ার কথা না আমার মতে। আচ্ছা না, যেটা হচ্ছে হয়তো বা সে কোভিড-19 দিয়ে মারা যায়নি, মানে রিকভার হওয়ার পর সে মারা গেছে ডিফারেন্ট কারণে মারা গেছে, হতে পারে রাইট? কারণ এইটা নিয়ে তো ক্লিয়ার কাট বলা যাচ্ছে না, কারণ পোস্টমর্টেম তো হয়নি। তাও ঠিক। মানে ধরো যারা হচ্ছে মানে কোভিড-19 দিয়ে রিকভার হওয়ার পরে মারা গেছে, এখন তারা আসলে কি ওই কোভিড-19 এ মারা গেছে নাকি হচ্ছে মানে অন্য কোনো সেকেন্ডারি ইনফেকশন বা ডিজিজ দিয়ে মারা গেছে, এটা বলতে গেলে তো স্টাডি করতে হতো, সেগুলো তো করা হয়নি। এগুলো করা উচিত আর কি, দিস আর ভেরি নোবেল ইনফরমেশন, বাট আনফরচুনেটলি বাংলাদেশে করা হয় না। আচ্ছা ইমিউনিটির ব্যাপারটা, যেটা কি কোভিড-19 লং টার্ম ইমিউনিটি দিবে কি দেবে না সেটা আসলে আমরা বলি বা কিভাবে? এখন কোভিড-19 ইনফেকশন হয়েছে কতদিন? এখনো তো 1 বছরও হয়নি, রাইট? ইটস অনলি 8 মান্থ। এখন আসলে কি হবে, মানে এটা কারো কিন্তু দোষ না, বলবেই বা কি হবে এটা লং টাইম দেয় কি দেয় না, লং টাইম দেয় কি দেয় না দিতে গেলে তো ওয়েট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ কিছু চেক করা যায় যে মেমোরি সেল টেল তৈরি হচ্ছে কিনা, বাট অ্যাকচুয়ালি সবচেয়ে কোনটা হবে অ্যাকসেপ্টেড ওয়ান, হ্যাঁ আমরা লং টার্ম দেখছি 2 বছর পরে দেখলাম হচ্ছে তার ব্লাডে হচ্ছে অ্যান্টিবডি আছে, তখন আমরা বলতে পারবো। ওকে, যদি হচ্ছে কোভিড-19 লং টার্ম ইমিউনিটি না দেয়, it will be bad, it will be really bad, right? কারণ ন্যাচারাল ইনফেকশন যদি বডিতে লঙ্গার ইমিউনিটি না দেয়, ভ্যাকসিন কোনোদিনও লং টার্ম ইমিউনিটি দিবে না। স্যার সার্স কি আমাদের লং টার্ম ইমিউনিটি দিয়েছিল যাদের সার্স হয়েছিল এবং রিকভার করেছিল? গুড কোয়েশ্চেন, আমি না ঠিক জানি না। আই থিঙ্ক সার্চ নিয়ে তেমন একটা স্টাডি টেস্টাডি হয়নি, একটু পেপার ঘেটে দেখো তো। বিকজ হ্যাঁ, যদি আমি স্যার তেমন এই কিছু পাই নাই সার্চ নিয়ে বা মার্কস নিয়ে, যদি ওগুলো নিয়ে ডিটেইলস কোনো পেপার থাকতো বা পাবলিকেশন থাকতো তাহলে আগে ইজি এটাই হতো কোভিড-19 কে ট্যাকেল করা। ডেভেলপ ভার্সন না, সো বেসিক্যালি যদি স্যার ওটা যদি আমাদের লং দিয়ে থাকে তাহলে আই গেস এটাও দেওয়ার কথা, বাট কিন্তু তোমার কথা আসলে ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ওই যে মানে সার্স আর মার্সের ব্যাপারটা ছিল কি, একটু গ্লোবাল প্যান্ডেমিক তো করে নেই, মানে অল্প কিছু মানে হঠাৎ মানে জাস্ট খুব র্যাপিডলি কিছু কিছু এরিয়াতে হচ্ছে লোকজন ইনফেক্টেড হয়েছিল, তারপর হচ্ছে 2 বছর পর সেগুলো একদম মানে গায়েব হয়ে গেছে। মানে জাস্ট SARS-CoV-2, I mean the SARS-CoV-1, it was there only for 2 years I guess, okay, and it was not a pandemic. মার্সের ক্ষেত্রে শুধু একবারই হচ্ছে আউটব্রেক হয়েছিল, তারপর তো মার্সের আউটব্রেক হয়নি। সো সামহাউ ওই দুইটা নিয়ে না কেউ আর কোনো স্টাডি করেনি, ঠিক আছে? বুঝতে পারলাম। ওগুলো নিয়ে স্টাডি থাকলে তখন হয়তো আমরা এখন আসলে বলতে পারতাম। এই জন্যই স্যার কিছুই ছোট করে দেখতে নাই। না ডেফিনেটলি কিন্তু এখানে একটা ব্যাপার থাকে কি জানো, ধরো এখন রিসার্চ করতে তো টাকা লাগে, ইনভেস্টমেন্ট লাগে, হ্যাঁ। এখন ধরো যদি রিসার্চ অর্গানাইজেশন গুলা, গভর্নমেন্ট গুলা যদি পার্টিকুলার ওই রিসার্চের জন্য সে মানে এনাফ পরিমাণ
ফান্ডিং মানে ফান্ড অ্যালোকেট না করে তো স্টাডি হবে কোথায়? কোভিড-19 নিয়ে কেন এত রিসার্চ হচ্ছে ওয়ার্ল্ডে? কারণ হচ্ছে এটা গ্লোবাল প্যান্ডেমিক হয়ে গেছে, এটা একটা গ্লোবাল প্যানিক সৃষ্টি করে দিয়েছে। সো সবাই মানে all the governments, all the funding agencies, তারা অনেক ফান্ড দিচ্ছে কোভিড-19 স্টাডির জন্য। দ্যাটস ওয়াই এত বেশি স্টাডি হচ্ছে কোভিড-19 নিয়ে। বড় বড় মানুষ মারা যাচ্ছে স্যার, পলিটিশিয়ান, বিজনেসম্যান এন্ড মানে the people who usually আমরা পছন্দ করি না বা পছন্দ করি, এরা মারা যাচ্ছে। এটা তো অবভিয়াসলি একটা সিন্ডিকেট ক্রিয়েট করবে, মানুষের মধ্যে একটা ভয়েস সিচুয়েশন তো ক্রিয়েট করবে। এন্ড ক্লিনিক্যাল ট্রায়াল এন্ড এইগুলি এখন এই জন্যই স্যার মেবি বিকজ অফ দিস রিজন সবকিছুতে এত করছে না। না, যেটা হয়েছে কি বাংলাদেশের পার্সপেক্টিভে আবার গ্লোবাল পার্সপেক্টিভ চিন্তা করো না। হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভ আলাদা। ওকে, বাংলাদেশে চার্টার বিমান চাইলেই ভাড়া করা যায়, সবখানে পাওয়া যায় না। ওকে, মানে আমি একটু মেটাফরিক্যালি বললাম এই কথাটা। বাংলাদেশের পার্সপেক্টিভে না, এখন যেটা জানি একটা গ্লোবাল প্যান্ডেমিক হয়ে গেছে। এখানে একটা গ্লোবাল প্যানিক তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মানে বিজনেস হচ্ছে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, ইকোনমি ফল করতেছে। পিপল নিড সামথিং, দে নিড সামথিং, আইদার মেডিসিন অর ভ্যাকসিন। ঠিক আছে, সো কিছু করার নেই, এটা তো প্রচুর ইনভেস্টমেন্ট হবেই আসলে। চলে গেছি আমরা স্যার। কি পুরো ঠিক আছে, না অসুবিধা নাই। তোমার তো টপিক নিয়ে কেউ তো কথাই বলো না এই কোর্সে বের করা। যাই হোক, আমরা অনেকক্ষণ কথাবার্তা বলে ফেলেছি, আর তো কোনো কথাবার্তা নাই না? ঠিক আছে, আজকের জন্য নাই। আচ্ছা, আর যেহেতু কথাবার্তা না থাকে তাহলে আজকের জন্য বিদায় নিই আমি। নেক্সট ক্লাসে হচ্ছে কুইজের দিন দেখা হবে। কুইজ মিস করলে কিন্তু ভাই, হ্যাঁ, কুইজ কোনো মেকআপ নেওয়া হবে না, রিকোয়েস্ট করে লাভ নেই। স্যার এরপরে ক্লাসটা হবে না আমাদের, নাকি ডিরেক্ট কুইজ হবে? না, এরপরে তো কুইজ হবে। ও নেক্সট ক্লাস তো কুইজ না, আজকে কয় তারিখ? 14 তারিখ স্যার। আজকে হচ্ছে 19 তারিখে কুইজ। ও আচ্ছা আচ্ছা, সরি স্যার, আমি না ভুলে গেছিলাম। ওকে, by the way, Raymond, do you have anything? I mean, you want to ask anything? I mean, today in the whole class we talked. No, sir. Raymond? All fine. So, okay, you're okay? I mean, you don't have anything to ask? Yes, sir. It's all fine. Okay, thank you. Okay, in that case, আজকে এই পর্যন্তই। Next class দেখা হবে in that quiz, okay? Best of luck for the quiz. Okay, sir. Sir, easy question করেন। ইনশাআল্লাহ কোশ্চেনটা আমি ইজি করি, আমি